नमो श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। পূজনীয় স্বামী অবজোজানন্দজির লেখা স্বামীজির পদপ্রান্তে গ্রন্থ থেকে পাঠ, পৃষ্ঠা সংখ্যা 286। স্বামী সদানন্দ। 1890 খ্রিস্টাব্দের প্রথম দিকে গাজীপুরে পওহারী বাবার সঙ্গলাভের পরে স্বামীজি কাশীধামে গিয়া পুনরায় তপস্যায় রত হইয়াছিলেন। সেখানে তিনি প্রমোদাদাস মিত্র মহাশয়ের একটি উদ্যানে থাকিয়া কঠোর ধ্যান ভজনাদিতে আত্মনিয়োগ করিয়াছিলেন। সম্ভবত তখনই বা অন্য কোনো সময়ে সদানন্দও তাহার সঙ্গে কাশীবাস করিবার সুযোগ পাইয়াছিলেন। শ্রী গুরুর সাহচর্যে থাকিয়া এই তপস্যার স্মৃতি সদানন্দকে সারা জীবন উদ্দীপিত করিত। এই সময়ে স্বামীজির মন কত উচ্চভূমিতে বিচরণ করিত তাহা স্মরণ করিয়া সদানন্দ উত্তর জীবনে অনেককে বলিয়াছিলেন, স্বামীজি ও আমি একসময় কাশীতে বাস করতাম, একটা লেবু বাগানে তখন পড়ে থাকতাম আর মাধুকরী করতাম। স্বামীজি কি কঠোর জপ ধ্যান করতেন, এই সময়ে তিনি কি যে একটা ভাবে থাকতেন তা বলা চলে না। সর্বদাই বিভোর, যেন মনটা দেহ ছেড়ে কোথায় উড়ে চলে গেছে। মুখ এত গম্ভীর, চোখ দুটি এমন জ্যোতিপূর্ণ যে মুখের দিকে তাকানোই যেত না, কাছে যেতেও সংকোচ হতো। এদিকে 1890 এর মার্চ মাসে স্বামী অভেদানন্দজি ঋষিকেশ হইতে অসুস্থ হইয়া স্বামীজির নির্দেশানুসারে চিকিৎসার্থে কাশীতে আসিয়াছিলেন। স্বামীজি স্বয়ং তাহার চিকিৎসাদির সকল বন্দোবস্ত করিয়া দিয়াছিলেন। কিন্তু অকস্মাৎ বলরামবাবুর দেহত্যাগের সংবাদ পাইয়া স্বামীজি কলিকাতায় ফিরিয়া যান। ওই সময়ে প্রমোদাদাস মিত্র মহাশয়ের উপর অভেদানন্দজির সেবা চিকিৎসা ও দেখাশোনার ভার স্বামীজি দিয়া গিয়াছিলেন। অভেদানন্দজির শরীর তখন খুব কৃশ ও দুর্বল হইয়া পড়িয়াছিল। যাহা হোক, অতঃপর কলিকাতা হইতে স্বামী শারদানন্দজির সঙ্গে সদানন্দও আবার কাশীতে আসিয়া উপস্থিত হইলেন। অভেদানন্দজির সকল ভার স্বামীজির আদেশে এখন তাহারাই গ্রহণ করিলেন। এই সময়ে তাহারা সকলেই বংশী দত্তের বাড়িতে অবস্থান করিতেন। অভেদানন্দজি পরে এই কালে স্মৃতি প্রসঙ্গে উল্লেখ করিয়াছেন, শরৎ ও গুপ্তকে দেখিয়া আমার চোখে জল আসিল এবং স্বামীজির গভীর ভালোবাসার কথা পুনঃ পুনঃ স্মরণ করিতে লাগিলাম। শরৎ ও গুপ্ত মহারাজের যত্নে ও সেবা শুশ্রূষায় আমি ধীরে ধীরে রোগমুক্ত হইলাম। অবশ্য সম্পূর্ণ আরোগ্য লাভ করিতে প্রায় 4 মাস লাগিয়াছিল। উৎস: আমার জীবন কথা, স্বামী অভেদানন্দ, বেদান্ত মঠ, 6ষ্ঠ সংস্করণ, পৃষ্ঠা 159-160। অভেদানন্দজি কিছুটা সুস্থ হওয়ায় মে মাসে এলাহাবাদের নিকটে যমুনার পরপারে ঝুসিতে গিয়া পুনরায় তপস্যারত হন। শারদানন্দজি এবং সদানন্দ কিন্তু আরও কিছুদিন কাশীধামে থাকিয়া গেলেন এবং তপস্যাদিতে অতিবাহিত করিতে থাকেন।
অবশ্য বেশি দিন গত হইতে না হইতেই সদানন্দও ঝুঁসিতে গিয়া অভেদানন্দজির সহিত মিলিত হইয়াছিলেন। তাহারা উভয়ে তখন যমুনার ধারে একটি ঝুপড়িতে থাকিতেন। ঝুঁসিতে তপস্যাকালে তাহারা ধ্যান ধারণা, শাস্ত্রচর্চা ও ভজন আদিতে সর্বদা মাতিয়া থাকিতেন। অভেদানন্দজি তখন সদানন্দকে নিয়মিত বেদান্ত অধ্যাপনা করিতেন। এই কালে ধ্যান ভজনে তাহারা এমন তন্ময় হইয়া যাইতেন যে ভিক্ষার জন্য বাহির হওয়াও যেন বৃথা সময় নষ্ট করা হইবে মনে করিয়া কোনো কোনো দিন আদৌ ছত্রে যাইতেন না। ভিক্ষার সময় কুঠিয়াতে বসিয়াই বেদান্ত চর্চা করিয়া বা ভজন সঙ্গীত গাহিয়া অতিবাহিত করিতেন। অথচ এমনই আশ্চর্য যে কোনো না কোনো অপ্রত্যাশিত উপায়ে ওই রকম দিনে তাহাদের কুঠিয়াতেই আহার্য চলিয়া আসিত। কেহ না কেহ আসিয়া ভিক্ষা প্রদান করিয়া যাইতেন। এমন অনেক ঘটনা সদানন্দ স্বামীর মুখে পরে শোনা যাইত। অভেদানন্দজিও এই দিনগুলি স্মৃতিচারণায় লিখিয়াছেন। 2 জনে মধ্যাহ্নে মাধু করিতে যাইতাম, তবে কোনো কোনো দিন আমি আবার মাধু করিতে যাইতাম না। গুপ্ত মহারাজ একাই যাইত এবং যাহা পাইত তাহাই 2 জনে ভাগ করিয়া খাইতাম। প্রতিদিন বৈকালে গুপ্ত আমার নিকট বিচারসাগর, হিন্দি বেদান্ত গ্রন্থ ও সংস্কৃত ব্যাকরণ পড়িত। প্রশ্ন ও উত্তরের মাধ্যমে মাঝে মাঝে 2 জনে বেদান্ত সম্বন্ধে আলোচনা করিতাম। ঝুঁসিতে সাধন ভজনে ও শাস্ত্রপাঠে দিন বেশ আনন্দের মধ্য দিয়া অতিবাহিত হইতে লাগিল। ঝুঁসিতে থাকাকালে একদিনের এক ঘটনার কথা এইখানে বলি। তখন বর্ষাকাল, প্রতিদিন প্রায়ই ঝড় বৃষ্টি হইতেছে। একদিন প্রাতঃকাল হইতে মুহুর্মুহু বৃষ্টিপাত হইতে লাগিল। আমার গুফার নিকটে নানকপন্থী এক হিন্দুস্থানি সাধু থাকিতেন। আমি ও গুপ্ত মহারাজ যখন মাধু করিতে বাহির হইতাম, তিনিও মাঝে মাঝে আমাদের সহিত যাইতেন। সেই দিন ভোর হইতেই বৃষ্টির সূত্রপাত দেখিয়া নানকপন্থী সাধু আমাদের সকাল সকাল ভিক্ষায় যাইবার জন্য উপদেশ দিলেন এবং বলিলেন, অন্যথা উপবাসে থাকিতে হইবে। আমি সাধুজির কথা শুনিয়া একটু হাসিয়া বলিলাম, আজ আর ভিক্ষায় যাব না, অজগর বৃত্তি। বেশি বর্ষায় সর্প আহার অন্বেষণেও গর্ত ছাড়িয়া বাহিরে যায় না। তদ্রূপ অভ্যাসের নাম অজগর বৃত্তি অবলম্বন করব। ভগবানের কৃপা ও ইচ্ছা হলে আমার ভিক্ষা এখানে এসেই হাজির হবে। সত্যই সেই দিন আমি আর মাধুকরী করিতে বাহির হইলাম না। গুপ্ত মহারাজও আমার দৃঢ় প্রতিজ্ঞা দেখিয়া আর ভিক্ষায় বাহির হইল না। আমরা 2 জনে গঙ্গা তীরে উপস্থিত হইয়া শাস্ত্রাদি বিচার ও ধ্যানে জপে ডুবিয়া গেলাম। এই দিকে ঘটনা ঘটিল এক অপূর্ব রকমের। বেলা প্রায় শেষ হইয়াছে। আমি তখন সদানন্দকে গুপ্ত মহারাজ বিচারসাগর ব্যাখ্যা করিতেছি। এমন সময়ে দেখি জনৈক ভদ্রলোক একটি ঝুড়িতে প্রচুর খাবার দ্রব্য লইয়া আমাদের দিকে অগ্রসর হইতেছেন। নিকটে আসিতে আমি দেখিলাম আমাদের চিরপরিচিত বরাহনগর নিবাসী মৈত্র মহাশয়। আমরা তাহাকে দেখিয়া আনন্দে অধীর হইলাম।
এবং কিভাবে তিনি আমাদের সন্ধান পাইলেন জিজ্ঞাসা করিলাম। মৈত্র মহাশয় বলিলেন, আমি এলাহাবাদে উপস্থিত হয়ে শুনলাম যে কালী তপস্বী নামে একজন তিতিক্ষাবান সাধু ঝুসিতে গঙ্গার ধারে বাস করে তপস্যা করছেন। কালী তপস্বী নাম শুনে বেশ আগ্রহান্বিত হলাম এবং কালী তপস্বী অবশ্য আপনিই হবেন এটা মনে মনে সিদ্ধান্ত করলাম। গুপ্ত মহারাজ যে এখানে আছেন তা জানতাম না। যাই হোক, আপনাকে দেখার জন্য মন অত্যন্ত ব্যাকুল হয়ে উঠল এবং রিক্ত হস্তে সাধু দর্শন নিষিদ্ধ বলে এই সামান্য কিছু মিষ্টান্ন দ্রব্য সঙ্গে এনেছি। অত্যন্ত আনন্দ হচ্ছে অকস্মাৎ আপনাদের এখানে পেয়ে। আমরা মিষ্টান্নাদির কিছু অংশ সেই নানকপন্থী সাধুকে ডাকিয়া তাহার হস্তে দিলাম এবং বলিলাম, সাধুজি, গীতার যোগক্ষেমং বহাম্যহম। বাণী আজ সার্থক হয়েছে। নানকপন্থী সাধুটি অত্যন্ত আশ্চর্যান্বিত ও আনন্দিত হইয়া তাহা স্বীকার করিয়া স্বীয় গুফা অভিমুখে চলিয়া গেলেন। মৈত্র মহাশয়ও আমাদের প্রণাম করিয়া শহর অভিমুখে রওনা হইলেন। আমি ও গুপ্ত মহারাজ অবশিষ্ট মিষ্টান্নাদি খাদ্যদ্রব্য সানন্দে গ্রহণ করিয়া শ্রী শ্রী ঠাকুরের অপার করুণার কথা স্মরণ করিতে লাগিলাম এবং গুপ্ত মহারাজকে বলিলাম, দেখলে তো করুণাময় শ্রী শ্রী ঠাকুর তাঁর কল্যাণ হস্ত প্রসারিত করে আমাদের পিছনে সদা সর্বদাই রয়েছেন ও আমাদের রক্ষণাবেক্ষণ করছেন। গুপ্ত মহারাজ পরম শ্রদ্ধা সহকারে দুই হস্ত মস্তকে রাখিয়া শ্রী শ্রী ঠাকুরের উদ্দেশ্যে প্রণাম জানাইলেন। উৎস: আমার জীবন কথা, স্বামী অভেদানন্দ, বেদান্ত মঠ, ষষ্ঠ সংস্করণ, পৃষ্ঠা 288 থেকে 289। ওম শান্তি শান্তি।